নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অর্থাৎ 8ই সেপ্টেম্বর মার্কেটের তিনটে সেক্টর বিশেষ করে আমাদের নজর কেড়েছে। একটি অবশ্যই সেমিকন্ডাক্টর সেক্টর, 2 নম্বর ডিফেন্স এবং 3 নম্বর অটো সেক্টর। এবং এই তিনটে সেক্টরে যে র্যালি আমরা দেখতে পাচ্ছি তার পেছনে নির্দিষ্ট কয়েকটি কারণ অবশ্যই রয়েছে। বিশেষত সেমিকন্ডাক্টর নিয়ে যে হইচই হচ্ছে, এক কথায় উন্মাদনা চলছে, সেটা এক কথায় অতুলনীয়। সেমিকন্ডাক্টর সেক্টরের বিভিন্ন স্টকগুলো গত এক মাস ধরে ঠিক কতখানি র্যালি করেছে সেটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না। এর মধ্যে এমন কোম্পানিজও রয়েছে যার শেয়ার দ্বিগুণ হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি ঠিক এক মাসের মধ্যে স্টকের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। ডিফেন্স সেক্টর কিছুদিন চুপচাপ ছিল। এরকম ফেজ আসে যখন ডিফেন্স সেক্টর দারুণ র্যালি করে, মাঝখানে হয়তো কয়েক মাস চুপচাপ থাকে, আবার ভারত সরকার যখন ইনিশিয়েটিভ নেন বা নতুন কোনো কিছু ডিক্লেয়ার করেন, মিনিস্ট্রি অফ ডিফেন্স কোনো কিছু ডিক্লেয়ার করেন, তখন কিন্তু আবার ডিফেন্স সেক্টরে নতুন করে র্যালি করা শুরু করে, যেটা আমরা সম্প্রতিকালে দেখছি। 3 নম্বর অটো সেক্টরকে কি বলবেন? কেবলমাত্র এই বছরে অর্থাৎ 2025-এ 19% বেশি র্যালি করে গিয়েছে, যেখানে নিফটি 4.5% বেশি সেটা উত্থান দেখিয়েছে বা সেন্সেক্স, সেখানে লিটারালি নিফটি বা সেন্সেক্সকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। অন্যদিকে আইটিকে যদি তুলনা করা যায়, আইটি সেক্টর ভীষণভাবে ম্রিয়মান হয়ে রয়েছে, কারণ এখনো অবধি কেউ জানে না যে ডোনাল্ড ট্রাম্প আইটি সেক্টরকে প্রকৃত অর্থে অ্যাটাক করবেন কিনা, নাকি তিনি বিপদ বুঝে পেছনে সরে যাবেন। বলা মুশকিল এই ভদ্রলোককে নিয়ে। কিন্তু আপাতত যে তিনটে সেক্টর নিয়ে বিনিয়োগকারীরা মজে রয়েছেন, সেই তিনটে সেক্টর ডেফিনেটলি আমরা আলোচনা করতে পারি, কিন্তু এর সঙ্গে একটা নোট অফ কশন কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বিশেষত সেমিকন্ডাক্টর সেক্টরকে নিয়ে। আসুন শুরু করা যাক। আজকের সেমিকন্ডাক্টর সেক্টরগুলোতে কোনটাতে কিরকম র্যালি এসেছে। এএসএম টেকনোলজিস 5% আপার সার্কিট, ভারত ইলেকট্রনিক্স 0.35%। ভারত ইলেকট্রনিক্স কেবলমাত্র সেমিকন্ডাক্টর হিসাবে তাকে গণনা করলে অন্যায় হয়। সেটা ডিফেন্সের অংশ বটে, ইলেকট্রনিক্সের অংশ বটে, নানাবিধ তারা সার্ভিসেস প্রোভাইড করে ভারত সরকারের একটি কোম্পানি। ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, মুরুগাপ্পা গ্রুপ এটাকে টেক ওভার করার পর এর যে সিগনিফিকেন্ট উত্থান এসেছে সেটা এক কথায় অতুলনীয়। 1.43% উত্থান আজকে দেখেছে। ডিকসন টেকনোলজিস মাল্টিব্যাগার স্টক হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক বছরে 0.98%। এছাড়া রয়েছে কেন্স টেকনোলজি 2.96%, কার্নেক্স মাইক্রোসেস 2.47%, এমআইসি ইলেকট্রনিক্স 19.53%, সেটা বিএসসি এবং এনএসসি তে আপার সার্কিট 20%। তাছাড়া রয়েছে মসচিপ টেকনোলজি 7.6% উত্থান, স্পেল সেমিকন্ডাক্টরস আজকের আবার আর আপার সার্কিট 10%, টাটা এলএক্সআই 0.52%। এই ডেটা 3:28 নেওয়া সেপ্টেম্বর 8 তারিখে। এদিক ওদিক অবশ্যই প্রাইস ভেরিয়েশন হতে পারে, আপনারা ডেটা যাচাই করে নেবেন। কিন্তু এইটা চিন্তা নয় যে বিভিন্ন স্টকসগুলো র্যালি করছে। চিন্তার বিষয়ে এটা যে স্টকসগুলো প্রাইস টু আর্নিংস রেশিওগুলো দেখুন, যেটা সবচেয়ে কজ অফ ওয়ারি। কেন? তার কারণ এএসএম টেকনোলজি যদি উদাহরণ হিসেবে ধরি, এগুলো প্রত্যেকটা কিন্তু উদাহরণ, সেই কারণে সমস্ত টেকনোলজি যেগুলো সেমিকন্ডাক্টর স্টক সেইগুলোকে নিয়ে আলোচনা করছি, এবং কেবলমাত্র ফর এডুকেশনাল পারপাস। কোনো রিকমেন্ডেশন, বাইসেল রিকমেন্ডেশন এখানে নেই। এএসএম টেকনোলজিস তার প্রাইস টু আর্নিংস রেশিও 121, ভারত ইলেকট্রনিক্স 49.4, ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস 117, ডিকসন টেকনোলজিস 127, টাটা এলএক্সআই 45.7, কেন্স টেকনোলজি 149, মসচিপ 125, এমআইসি ইলেকট্রনিক্স 198। স্পেল সেমিকন্ডাক্টরকে নিয়ে কিছু বলার নেই, গত 9টা কোয়ার্টার ধরে লাগাতার লস করে চলছে, তা সত্ত্বেও প্রত্যেকটা স্টকে লাগাতার র্যালি চলছে। এবার খেয়াল করে দেখুন যে গত এক মাসে 4টে জাস্ট কোম্পানি নিয়ে উদাহরণ হিসেবে আলোচনা করছি। কেন্স গত এক মাসে 21.18% উত্থান, একটা স্টক মাত্র এক মাসে 21% বেশি উত্থান। মসচিপ টেকনোলজিস 68.5% উত্থান। স্পেল সেমিকন্ডাক্টর, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে দ্বিগুণ হয়ে গেছে, স্পেল সেমিকন্ডাক্টর 122.79% উত্থান দেখিয়েছে। এমআইসি ইলেকট্রনিক্স 72.18%। মনে রাখতে হবে যে এর অধিকাংশ স্টকই কিন্তু সার্কিট প্লেয়ার, অর্থাৎ এরা ফিউচার্স অ্যান্ড অপশনস এর অন্তর্গত নয়, এবং খুব স্মল সার্কিটে এরা কিন্তু খেলছে।
অর্থাৎ 5%, 10%, কিছু কিছু ক্ষেত্রে 20% রয়েছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই স্টকসগুলো তাদের ফান্ডামেন্টালসকে ছাড়িয়ে যদি র্যালি করে, সেটা কিন্তু নতুন বিনিয়োগকারীদের জন্য চিন্তার ব্যাপার দাঁড়াতে পারে। অলরেডি এটা হিস্টোরিক্যাল তার পির থেকে অনেক অনেক বেশি রেটে ট্রেড করছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং এগুলো সাস্টেনেবল কি, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ একটা স্টক তর্কের খাতিরে ধরছি, কোনো স্টকের যদি পি 198 হয়, তার মানে কি দাঁড়ায় জানেন? তার মানে এটা দাঁড়ায় যে 198 বছর পর গিয়ে সেই স্টকটি তার প্রফিট ডাবল করবে। অর্থাৎ হিউজ, তার মানে যেটাকে বলে অত্যন্ত চড়া দামে এই বিভিন্ন স্টকসগুলো ট্রেড করছে। এটা সতর্ক বার্তা, কোনো বাই সেল রেকমেন্ডেশন নাই, আগেই বলে রাখছি। এখান থেকে উঠতে পারে, ডেফিনেটলি উঠতে পারে, এখান থেকে নিচে নামতে পারে, নামতেই পারে, আমরা কেউ জানি না। বর্তমানে যে এটা যে উন্মাদনার একটা অংশ, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কারণ ফান্ডামেন্টালি এগুলো কোনোটাই কিন্তু ফেয়ারলি ভ্যালুড না, প্রত্যেকটা ওভার ভ্যালুড স্টক হিসাবে গণ্য হতে পারে। চলে আসি ডিফেন্স সেক্টরে। বহুদিন পর ডিফেন্স সেক্টরে আমরা র্যালি দেখছি। এর মধ্যে কয়েকটা হাতে গোনা কয়েকটা স্টক মাঝে মাঝে উত্থান দেখছে, মাঝে মাঝে পতন দেখছে। যেমন আজকের মিক্সড রিয়াকশন ছিল, কারণ 5ই সেপ্টেম্বর মিনিস্টার অফ ডিফেন্স তারা 15 বছরের একটা রোড ম্যাপ তারা প্রকাশ করেছেন। সেখানে তাদের বক্তব্য অনুযায়ী তারা কোন কোন খাতে কিরকম ভাবে তারা ডিফেন্স স্পেন্ডিং করতে চান তার একটা উল্লেখ তারা রেখেছেন। অর্থাৎ ডিফেন্স নিয়ে বা ডিফেন্স সেক্টরকে পুরোপুরি সরকারি ব্যাকিং দেওয়ার জন্য কিন্তু আমরা সরকারের একটা নিবিড় প্রচেষ্টা দেখতে পাচ্ছি। খুব স্বাভাবিকভাবে আমরা যদি শত্রু দ্বারা পরিবৃত হয়ে থাকি, একদিকে চায়না রয়েছে, একদিকে পাকিস্তান রয়েছে, স্বাভাবিকভাবে এই দুটি দেশের সম্বন্ধে সবসময় সতর্ক থাকা উচিত। যতই চীন বর্তমানে জলে হাবুডুবু খেতে খেতে ভারতের হাত ধরার চেষ্টা করুক না কেন, এটা কখনোই ভুললে চলবে না যে চীন কখনো আমাদের বন্ধু হতে পারে না। সুযোগ যখনই পাবে তখনই তারা দংশন করার চেষ্টা করবে এবং পাকিস্তানকে তাদের সমর্থন চিরকালই থাকবে, এটা ভুললে চলবে না। আমেরিকা আমাদের শত্রুতা এই রেজিমে ডেফিনেটলি করে চলেছে। আমেরিকাকে যদিও বিশ্বাস করার মতন কোনো কারণ ঘটেনি, আমরা বিশ্বাস করছি না, কিন্তু আপাতত যেটা দাঁড়াচ্ছে যে এই কোনো দেশকেই বিশ্বাস করা যায় না। সুতরাং আমাদের ডিফেন্সকে শক্তিশালী করতে হবে, সেটা আমাদের ভারতবর্ষের অর্থাৎ ভারত সরকার বিলক্ষণ বুঝেছেন। আমাদের ডিফেন্সকে ক্রমাগত স্ট্রেনথেন করার উদ্দেশ্যে কাজ কর্মকাণ্ড চলছে। এটা ঘটনা যে ভারতবর্ষ এখনো ডিফেন্সের জন্য মারাত্মকভাবে নির্ভরশীল বিভিন্ন বিদেশি দেশগুলোর ওপর। আমরা আমাদের ওয়েপন্স প্রক্রিয়রমেন্ট করে থাকছি ফ্রান্স থেকে এবং রাশিয়া থেকে। মূলত মাঝখানে আমরা সুইজারল্যান্ডের থেকে নিচ্ছিলাম, সুইডেন থেকে নিচ্ছিলাম, কিছুটা জার্মানি থেকে নিচ্ছিলাম, আমেরিকার থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করছিলাম। বিশেষ করে তেজস ফাইটার জেটস যেগুলো রয়েছে, তার যে ইঞ্জিনস রয়েছে, সেটা আমেরিকার কাছে আমরা টাকা দিয়েছি, তারা বিগত 4 বছর ধরে ঝোলাচ্ছে এবং ভবিষ্যতেও ঝোলাবে। এদেরকে তো ডেফিনেটলি কখনোই বিশ্বাস করা যায় না। এরা যাই হোক, এরা যেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করছে, এক্স্যাক্টলি এই শব্দটাই বারবার ব্যবহার করব যে প্রতারণা করছে, এবং এমন সময় আমাদের মেশিনস দেবে যখন এটা লিটারালি এই টেকনোলজি অবসলিট হয়ে যাবে, তখন আমাদের কিছু করার থাকবে না। কয়েকশো কোটি টাকা দিয়ে আমরা এই ফাইটার জেটস মেশিন অর্ডার দিয়েছিলাম। সুতরাং আমাদের ভুগতে হবে। এই শিক্ষা থেকে আমরা ডেফিনেটলি ভবিষ্যতের জন্য আমাদের একটা শিক্ষা আমাদের ডেফিনেটলি থাকছে যে আমেরিকার কাছ থেকে কোনো ধরনের যদি আমরা ওয়েপন্স কিনি তাহলে এরকমই হতে চলেছে। সুতরাং আমেরিকা যতই আমাদের F-35 গছাবার চেষ্টা করুক না কেন, তারা কোনো দিন তারা ফুল টেকনোলজি ট্রান্সফার করবে না, যেটা রাশিয়া তাদের সুখোই 57 করার জন্য মুখিয়ে রয়েছে। S-400 তো তারা দিচ্ছেই, এছাড়া S-500 এর কথাও তারা ভারতের সঙ্গে আলোচনার সময় তারা তুলেছে, যেটা ভবিষ্যতে আমরা প্রক্রিয়া করতে পারি। কিন্তু ভারতবর্ষকে তো নিজের ডিফেন্স সিস্টেম ঢেলে সাজাতে হবে, এই ব্যাপারে তো অন্তত কোনো সন্দেহ বর্তমানে নেই। সুতরাং আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড গুরুত্বপূর্ণ। যেভাবে সরকারি কোম্পানিগুলো তো রয়েছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বলুন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বলুন, বিভিন্ন শিপ বিল্ডিং কোম্পানি, ওয়ারশিপ কোম্পানিগুলো বলুন, সেটা কোচিন শিপইয়ার্ড বলুন, ম্যাসগাঁও বলুন, এরা প্রত্যেকেই রয়েছে। এরা দিনের পর দিন উন্নতি করে চলেছে, ভবিষ্যতে আরো উন্নতি করবে। কিন্তু বর্তমানে যেটা অবস্থা, আমরা কিন্তু এখনো আমাদের ডিফেন্সের জন্য বিদেশি টেকনোলজির উপর মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট। সেই ডিপেন্ডেন্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে দেখিনি কোনটা কিরকম পারফর্ম করেছে। অ্যাপোলো মাইক্রোসিস্টেমস 10% লোয়ার সার্কিট খেয়েছে। আভান্তেল বিগত কয়েকদিন ধরে ভালো র্যালি করছিল, 3.34% পতন দেখেছে। এছাড়া ভারত ফর্জ আজকে ভালো উত্থান দেখেছে, 5.91%। ডেটা প্যাটার্নস 2.85% র্যালি করেছে।
গার্ডেন রেড শিপ বিল্ডার্স 1.36% পতন, হিন্দুস্তান এরোনটিক্স 0.86% উত্থান এনএসিতে। আইডিয়া ফর্স টেকনোলজিতে পতন এসেছে। কেন্স টেকনোলজি, এটা সেমিকন্ডাক্টর স্টকও বটে, ডিফেন্স স্টকও বটে, এগুলো না ইন্টিগ্রেটলি লিঙ্কড। ম্যাসগাঁও আজকে হালকা পতন, এছাড়া পরশ ডিফেন্স হালকা পতন। ইউনিম্যাচ এরোস্পেস এটা 2.69% উত্থান, এটা বোম্বে স্টক এক্সচেঞ্জের স্টক প্রাইস। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ডিফেন্স এর উপর সরকারের অ্যাক্টিভ নজর থাকছে, সেমিকন্ডাক্টরস এর উপর সরকার দারুণভাবে তারা ফোকাস করছে, দারুণভাবে সেমিকন্ডাক্টর সেক্টরের ওপর আশাবাদী ফোকাস রয়েছে এবং ভবিষ্যতে আরো বেশি তার টাকা সরকার এই খাতে এই সেক্টরে বরাদ্দ করার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতবর্ষেও বেসিক্যালি ডিপেন্ডেন্ট বিভিন্ন বিদেশি চিপের উপর, সেটা আমেরিকান চিপস বলুন বা তাইওয়ানিজ চিপস বলুন, আমাদের নিজস্ব চিপস তৈরি করার দরকার। কারণ একটি যদি অ্যাডভান্সড ইকোনমির কথা বলেন, যদি একটা সুপার পাওয়ার হয়ে উঠতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করতেই হবে এবং সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্ট, তার প্রোডাকশন, তার ফ্যাব্রিকেশন, তার প্যাকেজিং বা ওস্যাক সমস্ত কিছু মিলিয়ে সেইটা একটা অ্যাডভান্স টেকনোলজির দিকে প্রোগ্রেস করার ইন্ডিকেশন দেয়। আমরা আবার বারবার বলছি, এই যে শুরু হওয়া, এই যে লিটারালি যোগ্য শুরু করার যে প্রস্তুতি, আমরা কিছুই এখন অবধি শুরু করিনি। এর মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে, এর মধ্যে বহু ছোট ছোট কোম্পানি রয়েছে, বহু বড় কোম্পানি আসতে চাইছে। মাথায় রাখতে হবে একটা পিরিয়ড অফ টাইমের পর কিন্তু বেশ কিছু ছোট কোম্পানি বড় হয়ে ওঠার সম্ভাবনা থাকে, বেশ কিছু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি তাদের অবসলিট হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। কোনটা যে দাঁড়াবে, কোনটা যে আউট অফ ফোকাস হয়ে যাবে, কোনটা যে একেবারে উবে যাবে, সে ব্যাপারে আগে থেকে মানে ফোরকাস্ট করা লিটারালি ইম্পসিবল। আপাতত যে স্টকসগুলোর প্রতি মানুষের যেটা নজর রয়েছে, বিনিয়োগকারীদের নজর রয়েছে, বিশেষজ্ঞরা যেগুলো উপর ফোকাস করছেন, সেগুলো যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলো। কিন্তু ভবিষ্যতে আজ থেকে 10-15 বছর পরে ওরা টিকবে কি? ভেরি ডিফিকাল্ট টু সে। কারণ কোনটা কখন ডেভেলপ করবে আমরা কেউ জানি না। হতে পারে যেগুলো আনলিস্টেড স্টক সেগুলো ইউনিকর্ন হিসেবে ইমার্জ করবে। এরকম তো বহু কোম্পানিজ ভারতবর্ষে রয়েছে যারা সেমিকন্ডাক্টরস নিয়ে কাজ করছে। কিছুদিন আগে একটি স্টক, সেটা মূলত অটো সেক্টরকে কেটার করতো, মূলত সফটওয়্যার সার্ভিসেস প্রোভাইড করতো বিশ্বজুড়ে। সেই কোম্পানিটা হঠাৎ করে ফোকাসে এসছে, দ্বিগুণ হয়ে গেছে মাত্র কয়েক মাসের মধ্যে, এবং সেটা সেমিকন্ডাক্টর প্যাকেজিং এ ঢুকেছে। সম্প্রতিকালে সেটা 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ ক্রস করেছে। এটা কন্টিনিউয়াসলি আপার সার্কিট খেয়ে যাচ্ছে। কিন্তু সেই স্টকটি ভবিষ্যতে একটি সেমিকন্ডাক্টর স্টক হয়ে উঠবে কিনা এখনই বলা মুশকিল, সুতরাং সেই নিয়ে আপাতত ডিসকাস করছি না। যাক, এরপর চলে আসি 3 নম্বর সেক্টর। সেটা কোনটা? সেটা ডেফিনেটলি অটো সেক্টর। যে মুহূর্তে জিএসটি কাউন্সিলের মিটিং এর পর ঘোষণা হলো যেগুলো 1200 সিসি অবধি গাড়ি, 4 চাকা গাড়ি, সেখানে জিএসটি 28% থেকে কমে 18% আসবে। খেয়াল করে দেখেছেন অটো সেক্টরে কি দুর্দান্ত র্যালিটাই না চলছে। আজকের অটো নিফটি অটো 3.3% উত্থান। সমস্ত অটো সেক্টরের যেগুলো অটো রিলেটেড স্টকসগুলো রয়েছে তারা লিটারালি খেপে উঠেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার আপনারা বলতেই পারেন যে কেন আনন্দে আত্মহারা হয়ে উঠলো? জিএসটি কমালে কি সুবিধা হবে? জিএসটি কমালে যে সুবিধা হবে, এই যে 10% মতন ট্যাক্স কমছে, তার ফলে খরিদ্দার বাড়বে। দুটো ফ্যাক্টর অটো সেক্টরের ক্ষেত্রে কাজ করছে, লয়দা 3টে কি? এক, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এতটাই কমে গেছে যে যারা এই ধরনের পেট্রোল বা ডিজেল গাড়ি কিনবেন তারা নিঃসন্দেহে উপকৃত হবেন, 1 নম্বর, যার ফলে গোটা অটো সেক্টর উজ্জীবিত হয়ে উঠেছে। 2 নম্বর, জিএসটি ট্যাক্স কম করার ফলে তাদেরকে বলা হচ্ছে বেশ কিছু গাড়ির উদাহরণ দিয়ে, কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 40,000 70,000 টাকা অবধি, 1200 সিসি অবধি সেখানে তার গাড়ির দাম কমতে পারে। এটা একটা প্রবেবল একটা হিসাব দেওয়া হচ্ছে, সেটা তো আপনারা ডেটা কনফার্ম করে নেবেন বা বিভিন্ন শোরুমে গিয়ে আপনারা গাড়ির দাম কনফার্ম করতে পারেন। 3 নম্বর ফ্যাক্টর কি পজিটিভ ফ্যাক্টর? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিগত কেবলমাত্র 2025-এ যদি দেখেন যে পরিমাণ ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছেন বা রেপো রেট কমিয়ে দিয়েছেন, তার ফলে অটো লোন নেওয়ার ক্ষেত্রে অনেকখানি সুবিধা হচ্ছে যারা এই ধরনের 2 চাকা 3 চাকা বা 4 চাকার গাড়ি কেনার ব্যাপারে উৎসাহী। সুতরাং 3টে, এটাকে বলে ট্রিপল ওয়ামি, 3টে পজিটিভ ফ্যাক্টর একসঙ্গে অটো সেক্টরের পেছনে কাজ করে চলেছে। খুব স্বাভাবিকভাবে অটো সেক্টর যদি এই সময় উল্লসিত না হয় কখন হবে? এবার দেখুন আজকে বিভিন্ন স্টকস, অশোক লেল্যান্ড প্রায় 5%-এর উপর উত্থান, বাজাজ অটো 3.84% উত্থান, ভারত ফোর্জ তো এটা ডিফেন্স কোম্পানি বটে, অটো অ্যান্সিলিয়ারিজও বটে, এছাড়া বশ 61%,
আইশার মোটরস 3.56%, এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি 3.54%, হিরো মোটোকপ 1.49%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 3.93%, মারুতি সুজুকি 2.44%, এছাড়া মাদাসন সুমি অটো অ্যান্সিলিয়ারি কোম্পানি 4.2%, টাটা মোটরস আজকে প্রবলভাবে ফিরে এসেছে 4%-এর উপর উত্থান, এছাড়া টিভিএস মোটর 3.3% উত্থান। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যদি টেলউইন্ডস থাকে, যদি সমস্ত ফ্যাক্টরস একটি সেক্টরের পক্ষে কাজ করতে শুরু করে, তখন খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা সেই সেক্টরের প্রতি উৎসাহ দেখান বা তাদের উৎসাহ ধীরে ধীরে ফিরে আসে। অটো সেক্টর তো সাফার করেছে, মানে এক বছর আগে যদি দেখেন 2024-এ, এখনো যে পুরোপুরি রিকভার করেছে তা কিন্তু না। এটা আমরা মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই বুঝতে পারবো যে এই ফেস্টিভ সিজনটা এই ধরনের অটো সেক্টরের জন্য কিরকম পজিটিভ এফেক্ট আনলো কিনা এবং আদৌ পজিটিভ এফেক্ট আনতে সমর্থ হচ্ছে কিনা। যাই হোক, আজকের এখানে শেষ করব। প্রথম কথা, স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের সদস্যদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং এটা সত্যি ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে, এটা অটো সেক্টরের ক্ষেত্রে এবং সেমিকন্ডাক্টর সেক্টরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে। আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স বা রিসার্চ করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে সক্ষম হচ্ছে বা হবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের জন্য তৈরি করা বিনামূল্যে আপনারা এই এপিসোড দেখতে পাচ্ছেন, সুতরাং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য শুভরাত্রি।